যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব এই টপিকটা আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টার 5 এ রয়েছে বিবিএ ফোর্থ ইয়ার। আর শর্ট টার্ম ফাইন্যান্সিং প্রিন্সিপাল অফ ফাইন্যান্স রয়েছে বিবিএ ফার্স্ট ইয়ারে, বিবিএ সেকেন্ড ইয়ারে এবং এমবিএ প্রিলিমিনারিতে রয়েছে। তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিএ প্রিলিমিনারিতে ফোর্থ ইয়ারেও রয়েছে এই চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারটি আমাদের আজকে আমরা এই চ্যাপ্টারের সব নিয়মগুলো নিয়ে ডিসকাস করব। এই নিয়মগুলো ভালোভাবে করতে পারলে আশা করি এই চ্যাপ্টারের সকল ম্যাথ সলভ করা যাবে। তাহলে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সবাই ভালোভাবে ধৈর্য সহকারে দেখবেন। আর যেগুলো সমস্যা হবে সবাই নোট করেন, ক্লাস শেষে সমস্যা সলভ করে দেওয়া হবে। আমাদের এক নাম্বার যে রুলটা আছে, ডিটারমিনেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিট এখানে আমাদের দেওয়া রয়েছে কেটিসি। আমাদের বইয়ে এই সূত্রটা এপিআর দেওয়া রয়েছে। আমরা কেউ চাইলে এখানে এপিআর দিয়েও লিখতে পারবো, কোনো প্রবলেম নেই। কেটিসি দিয়েও লিখতে পারবো। তাহলে এই কেটিসি সূত্রটা আমাদের পরীক্ষায় প্রত্যেকবারই আসে। তাহলে এটা আমরা ভালোভাবে খেয়াল করব। এই কেটিসির একটা সূত্র আমরা যেভাবে ক্যালকুলেশন করব, এখানে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো ম্যাথ একইভাবে ক্যালকুলেশন করব। তাহলে এখানে এভাবে আমরা লিখবো ডিটারমিনেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট। লেখার পর টার্মটা এখানে উল্লেখ করব, টার্ম 210 নিট 60। তারপরে লিখবো উই নো দ্যাট কেটিসি। তাহলে কেটিসি সূত্র হচ্ছে আমাদের এটা সিডিআর 100 মাইনাস সিডিআর 360 সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এখানে সিডিআর এর পরিবর্তে কেউ যদি বলে আমরা শুধু সিডি লিখবো তাও লিখতে পারেন। পুরা নাম হচ্ছে আমাদের সিডিআর। সিডিআর এর পুরো নামগুলো এখানে দেওয়া রয়েছে। ক্যাশ ডিসকাউন্ট রেট, ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড, কেটিসি কস্ট অফ ট্রেড ক্রেডিট, আর ইওএম। কোনো অঙ্কে যদি আমাদের ইওএম দেওয়া থাকে এটাকে আমরা ধরবো ইন্ট অফ দা মান্থ। ইন্ট অফ দা মান্থ মানে হচ্ছে আমাদের 30 ডেজ। তারপর আমাদের যদি এভাবে লেখা থাকে টু ইওএম, আমাদের টু ইওএম এভাবে যদি বলা থাকে তাহলে এই যে টু লিখবো, আর ইওএম হচ্ছে আমাদের 30, তাহলে আমরা এই দুইটা গুণন করে আমাদের হয়ে যাবে 60। আমাদের যে শর্তটাই দেওয়া থাকবে এখানে, আমরা এই যে এইভাবে অ্যানালাইসিস করব। প্রথম যে মানটা থাকবে, প্রথম যে মানটা থাকবে এই মানটার নাম হবে সিডিআর। পরের যে মানটা থাকবে এই মানটার নাম হবে হলো ডিপি। আর শেষের যে মানটা থাকবে এই মানটার নাম হবে হলো সিপি। আমাদের টার্মটা আমরা এখানে লিখে নিব। লিখে নেওয়ার পর সূত্রটা অ্যাপ্লাই করব। তারপরে এই যে এখানে আমি অ্যানালাইসিস করে মানগুলো ধরে দিয়েছি। প্রত্যেকটা টার্মের প্রথম মানটার নাম হচ্ছে সিডিআর, মাঝখানে যেটা থাকবে এটার নাম হবে ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড, আর শেষে যেটা থাকবে এটার নাম হচ্ছে ক্রেডিট পিরিয়ড। তাহলে আমাদের এরপরে রয়েছে এখানে 360, পরিবর্তে 365 দিয়েও অঙ্ক করা যাবে। কেউ যদি আমরা চাই 360-এর পরিবর্তে 365 দিয়েও ম্যাথ করতে পারি। তবে কোনো কিছু উল্লেখ না থাকিলে আমাদের 360 ধরে অঙ্ক করাই বেটার। তবে আমরা ম্যাক্সিমাম অঙ্কই 360 ধরে সমাধান করছি। কিন্তু পরীক্ষার হলে এমনও হইতে পারে আমাদের ইয়ারটা উল্লেখ করে দিতে পারে 1 ইয়ার 365। তাহলে এটা আমাদের খেয়াল করতে হবে। পরীক্ষার হলে যদি আমাদের কোশ্চেনে 1 ইয়ার 365 দেওয়া থাকে তাহলে আমাদের অবশ্যই 365 দিয়ে অঙ্কটা করতে হবে। যদি কোনো কিছু না দেওয়া থাকে তাহলে আমরা 360 দিয়ে অঙ্ক করব। আর যদি দেওয়া থাকে তাহলে আমরা ওইটাই ধরে নিব। আমরা এবার এই সূত্রটা আরো ভালো বোঝার জন্য এখানে একটা টার্ম নিয়ে ক্যালকুলেশন করেছি। দেখেন এখানে আমাদের বলেছে এক নাম্বার যেটা ডিটারমিনেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট। তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট এখানে আমরা কি করেছি, কস্ট অফ ট্রেড ক্রেডিট টার্ম 210 নিট 60 দিয়ে আমরা সূত্রটা এখানে আবার লিখলাম। লেখার পরে আমাদের এই যে এখানে আমরা যেটা এখানে আমরা যেটা অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম যে প্রথমটা হলো সিডিআর, তাহলে আমরা পরীক্ষার হলে এভাবে লিখবো ক্যাশ ডিসকাউন্ট রেট। ক্যাশ ডিসকাউন্ট রেট হচ্ছে সিডিআর, সিডিআর এর মান বসাবো 2। অর্থাৎ এই শর্তের প্রথমটা হচ্ছে সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট, পুরা নাম লিখে দিব পরীক্ষায়। তারপর হচ্ছে আমাদের ডিসকাউন্ট পিরিয়ড ডিপি, ডিপির মান হচ্ছে 10, ক্রেডিট পিরিয়ড হচ্ছে 60। দিয়ে আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এভাবে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করব। তাহলে আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট যদি থাকে তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে। প্রথমে আমরা কেটিসি, এখানে কেটিসি মানটা এভাবে বের করব। বের করার পর আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা করে দেব। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হচ্ছে আমাদের 1 + r পাওয়ার n - 1 × 100। এখানে আমাদের প্রবলেম হচ্ছে দুইটা।
একটা প্রবলেম হচ্ছে আর এর মানটা আমাদের জানতে হবে, আর একটা প্রবলেম হচ্ছে এন এর মানটা জানতে হবে। তাহলে আমরা এই প্রবলেম সলভ করার জন্য আমাদের এইখানে রয়েছে প্রথম অংশ ভাগ করে যে মানটা বের হয়েছে, এই যে প্রথম অংশ ভাগ করে যে মানটা আমরা পাইছি, এটা হচ্ছে আমাদের আর এর মান। প্রথম অংশ ভাগ করে যে মানটা বের হয়েছে এটা আর এর মান, আর দ্বিতীয় অংশ ভাগ করে যে মানটা আমরা পাইছি এটা হচ্ছে আমাদের এন এর মান। তাহলে আর এর মান এবং এন এর মান বসিয়ে দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে। তাহলে আমাদের এই শর্ত যতগুলো ম্যাথ থাকবে সবগুলো ম্যাথেই আমরা প্রথমে কেটিসি নির্ণয় করব, তারপরে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নির্ণয় করব। তাহলে আমাদের এই শর্ত দিয়ে আমরা আরো কিছু ম্যাথ সলভ করব। দেখেন এখানে আমাদের একটা, এখানে আমাদের আরেকটা একটা ম্যাথ দেওয়া রয়েছে, এই ম্যাথটা দেখেন আপনারা সলভ করতে পারবেন কিনা। এখানে আমাদের রয়েছে টার্ম 2 15 need 60। তাহলে আমাদের এই টুটা হচ্ছে সিডিআর, এটা হচ্ছে ডিপি, আর এটা হচ্ছে সিপি। এটা তো আমরা খুব সহজেই করতে পারবো। এইখানে আমাদের একটু প্রবলেম হবে, কিন্তু এই প্রবলেমটা Speed কিন্তু of the আমি month. আগেই বলে দিয়েছি। তাহলে এই যে প্রথমে 2.5 এটা হচ্ছে সিডিআর, তার এই 10 হচ্ছে আমাদের ডিপি, আর ইও এম। তাহলে আমরা সিপিটা কত ধরবো বলেন তো ভাই? শুধু ইও এম আছে, তাহলে সিপিটা কত হবে আমাদের? ইও এম থাকলে সিপির মান কত হবে? ইও 30. ইওএম থাকলে সিপির মান হবে আমাদের কত? 30। ইন্ট অফ 30 দা days. মান, ইওএম মানে ইন্ট অফ দা মান। আমাদের যদি এখানে 2 ইওএম থাকতো তাহলে আমরা 60 ধরতাম। তাহলে এই ম্যাথটা আপনারা সবাই করে গ্রুপে জমা দিয়ে দিবেন। তাহলে আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিটের এইগুলো, এইটা করলে পরে আমরা সবগুলোই করতে পারবো। তারপরে আমি কস্ট অফ ট্রেড ক্রেডিটের বি পার্টের 1 নম্বরে একটা ম্যাথ দিয়েছি, যেটাতে আমরা 5টা রিকোয়ারমেন্ট আবার করাবো। এই সূত্রের পাশাপাশি আজকেই আমরা ওটা শেষ করব। এরপর আমাদের 2 নম্বর যে সূত্রটা রয়েছে, 2 নম্বর সূত্রটাতে আমাদের রয়েছে কস্ট অফ ডিটারমিনেশন অফ কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন। ব্যাংক লোনের ম্যাথগুলো একদম ভালোভাবে খেয়াল করবো আমরা। আমাদের 1 নম্বর সূত্র এবং 2 নম্বর সূত্র, এখান থেকে পরীক্ষার প্রত্যেক বছরই ম্যাথ আসে 1 নম্বর সূত্র এবং 2 নম্বর সূত্র থেকে। তাহলে কস্ট অফ ডিটারমিনেশন অফ কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন, জামানতবিহীন ব্যাংক ঋণের ব্যয় নির্ণয়। এখানের শীটটা অনেক সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। জাস্ট আপনি যদি একবার রিডিং পড়েন, আপনি রিডিং পড়েই কাজগুলো করতে পারবেন। তারপরেও আপনাকে আবার আমি হেল্প করতেছি এবং গ্রুপে সাপোর্টিং হিসাবে আমি আছি। তাহলে এখানে বলছে কি যে ইআইআর, আমরা ইআইআর লিখতে পারি অথবা এপিআর লিখতে পারি। তাহলে ব্যাংক লোনের মেজর সূত্র, উপরে হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড হচ্ছে লোন, 360 ডিভাইডেড ডিএম ইন্টু 100। ডিএম তো হচ্ছে আমাদের ডেজ অফ ম্যাচুরিটি। এখন 2 নম্বরে বলছে প্রশ্নের মধ্যে কম্পেনসেটিং ব্যালান্স বা রিজার্ভ, কম্পেনসেটিং ব্যালান্স বা রিজার্ভ যদি থাকে, কম্পেনসেটিং ব্যালান্স অথবা রিজার্ভ, এই দুইটা ওয়ার্ডের যে কোনো একটা থাকিলে লোন হতে কম্পেনসেটিং ব্যালান্স বাদ দিতে হবে। তখন আমাদের সূত্রটা কি করতে হবে? তখন এই সূত্রটাই কিন্তু আমাদের এখানে হবে, জাস্ট খালি লোন থেকে কম্পেনসেটিং ব্যালান্সটা বাদ দিতে হবে। তাহলে কম্পেনসেটিং ব্যালেন্সটা কাকে বলে এটার সঙ্গে কিন্তু আমরা এখানে লিখে দিচ্ছি কম্পেনসেটিং ব্যালেন্স বা রিজার্ভ, ক্ষতিপূরণ উদ্বৃত্ত বা সঞ্চিতি। যে টাকা ঋণ দানের সময় কেটে রাখা হয়, অর্থাৎ ঋণ দানের সময় কিছু টাকা আপনাদের কেটে রাখা হবে, এটার নাম হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স বা রিজার্ভ। তাহলে ঋণ, যদি আমি 10 লাখ টাকা, সাপোজ আমি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ঋণ করলাম, ব্যাংক যদি আমার থেকে আমায় বলে দেয় 10% কম্পেনসেটিং ব্যালেন্স, 10% কম্পেনসেটিং ব্যালেন্স মানে এখানে হচ্ছে 2 লক্ষ টাকা, আমাদের কি হবে? 10% ধরলে আমাদের এখানে 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা আমাকে ব্যাংক লোন দেওয়ার সময় তাহলে আমাকে দিবে হচ্ছে 9,80,000 টাকা। তাহলে কম্পেনসেটিং ব্যালেন্স মানে ঋণ দানের সময় যে টাকা কেটে রাখা হয় তাকে কম্পেনসেটিং ব্যালেন্স বলা হয়। এই জন্য আমাদের লোনটা আর সেম থাকবে না, এই লোন থেকে কম্পেনসেটিং ব্যালেন্সটা বাদ যাবে। আর আরেকটা রয়েছে 3 নাম্বার যেটা রয়েছে প্রশ্নের মধ্যে ডিসকাউন্ট বেসিস, এই শব্দগুলো একটু মনে রাখবেন। একটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট বেসিস, আর একটা শব্দ হচ্ছে আমাদের ব্যাংক ডিডাক্টেড ইন অ্যাডভান্স। এই দুইটা শব্দ মনে রাখলেই হবে, ডিসকাউন্ট বেসিস এবং ব্যাংক ডিডাক্টেড ইন অ্যাডভান্স। এটা অর্থ কি বুঝাইছে? এটার অর্থ হচ্ছে সুদ অগ্রিম কর্তন করা। অর্থাৎ সুদ অগ্রিম কর্তন করা মানে যখন আপনি লোন নেবেন তখনই আপনি সুদটা কর্তন করে রেখে দিবে। এজন্য আমাদের হবে ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস ইন্টারেস্ট, তাহলে এখান থেকে ইন্টারেস্টটা বাদ যাবে, আর ইনটু 100। আর যদি আমাদের দুইটাই একসাথে থাকে, অর্থাৎ কম্পেনসেটিং ব্যালেন্স আছে
ডিসকাউন্ট বেসিসও আছে। দুইটাই যদি থাকে, লোন থেকে আমাদের দুইটাই বাদ যাবে। তাহলে আমাদের ব্যাংক লোনের ম্যাথ সলভ করার জন্য আমরা যে প্রবলেম গুলোতে পড়বো, এখানে আমাদের কোনো কিছু না থাকতে পারে, সাধারণভাবে থাকতে পারে। সাধারণভাবে থাকলে আমাদের সূত্রটা হবে ইন্টারেস্ট ডিভাইডেড লোন 360 ডিভাইডেড ডিএম ইন্টু 100। যদি আমাদের ডিসকাউন্ট বেসিস থাকে, কম্পেনসেটিং ব্যালেন্স থাকে, তাহলে লোন থেকে কম্পেনসেটিং ব্যালেন্স বাদ দিব। যদি আমাদের ডিসকাউন্ট বেসিস থাকে, লোন থেকে ইন্টারেস্ট বাদ দিব। কম্পেনসেটিং ব্যালেন্স এবং ডিসকাউন্ট বেসিস থাকলে আমরা লোন থেকে দুইটাই বাদ দিব। দেখেন আমরা এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের, সমস্যা নাই, আমরা একটা এক্সাম্পল করলে আরো ক্লিয়ার হয়ে যাব। তারপরে মান্থলি ইনস্টলমেন্ট, এটা যদি থাকে, মান্থলি ইনস্টলমেন্ট থাকলে আমরা এই সূত্রটা ইউজ করব। দেখেন আমরা এই যে এক্সাম্পল যদি টুতে দেখি, এখানে আমাদের প্রায় সবগুলোই দেওয়া রয়েছে, এক্সাম্পলের মাধ্যমে আমরা সলভ করতে পারবো। দেখেন আমাদের বেসিক পার্টের প্রবলেম টু, পদ্মা টেক্সটাইল মিল ওয়ান টু বড় টাকা 7,50,000 ফ্রম আইএফসি ব্যাংক অ্যাট চিটাগাং ব্রাঞ্চ 1 year পিরিয়ড। বলছে পদ্মা টেক্সটাইল মিলের 7,50,000 টাকা চলতি মূলধনের প্রয়োজন। সে কি করবে, 1 বছরের জন্য চিটাগাং বা আইএফসি ব্যাংক থেকে সে 1 বছরের জন্য এই টাকাটা ধার করবে। তাহলে আমাদের লোন, লোন হলো আমাদের কত, লোন এখানে দিয়ে দিল যে আমরা একটা লোন করতেছি, লোনটা হচ্ছে 7,50,000 টাকা। 1 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা বলছে দেখেন, 14% ইন্টারেস্ট উইথ নো কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে 14% ইন্টারেস্ট, তাহলে আমাদের সূত্রটা কোনটা হবে বলেন তো, এই চারটে সূত্রের মধ্যে এক নাম্বার আমাদের কোনটা হবে? আমাদের যে উপরে চারটে সূত্র রয়েছে, এখানে বলছে 14% ইন্টারেস্ট উইথ নো কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে বলেন, এই যে আমরা যে ব্যাংক লোনের 5টা সূত্র শিখলাম, এই 5টা সূত্রের মধ্যে আমাদের কোনটা অ্যাপ্লাই হবে? 1 নাম্বার অ্যাপ্লাই হবে, প্রথম না দুই সূত্রটা। নাম্বার অ্যাপ্লাই হবে, না 3 নাম্বার অ্যাপ্লাই হবে, না 4 নাম্বার, না পাঁচ পাঁচ নাম্বার অ্যাপ্লাই হবে? এক নাম্বারটা স্যার। বলেন, যদি কারো সমস্যা থাকে বলেন, স্যার কোনটা এক অ্যাপ্লাই হবে দ্রুত নাম্বারটা বলেন। এক কোনটা নাম্বারটা করবে? অ্যাপ্লাই হবে। কোনটা? এক এক নাম্বার সূত্র স্যার। 1 নাম্বার সূত্র অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে আমাদের কোনো কিছুই নাই। আমাদের ইন্টারেস্ট থাকলেই তার ইন্টারেস্ট বাদ দেওয়া যাবে না। আমাদের ইন্টারেস্টের সাথে হ্যাঁ যাই স্যার, কোথায় গিয়েছিলে? ইন্টারেস্টের সাথে আমাদের এই শর্তগুলো থাকতে হবে, নাই ইন্টারেস্টের সাথে আমাদের ডিসকাউন্ট বেসিস থাকতে হবে, না হলে ডিডাক্টেড ইন অ্যাডভান্স, এই শব্দ দুইটার একটা থাকলে সে ইন্টারেস্ট বাদ যাবে, না হলে ইন্টারেস্ট বাদ যাবে না। অর্থাৎ তাহলে আমাদের এখানে বলছে কি 14% ইন্টারেস্ট, এখানে ডিসকাউন্ট বেসিসও বলে নেই, ব্যাংক ডিডাক্টেড ইন ইন্টারেস্টও বলে নেই, আর কম্পেনসেটিং ব্যালেন্স তো নো বলে দিছে, তার মানে আমাদের কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। তাহলে আমাদের সূত্রে অ্যাপ্লাই করতে হবে যে এটা দেখেন এভাবে। 1 নম্বরে আমরা লিখবো ডিটারমিনেশন অফ কস্ট অফ ব্যাংক লোন। তাহলে কস্ট অফ ব্যাংক লোন লিখে আমরা এপিআর বা ইআর লিখবো, লোন ইন্টারেস্ট ডিভাইডেড লোন 360 ডিভাইডেড ডিএম ইন্টু 100। তাহলে আমরা লোন লিখবো 7,50,000, আমাদের ইন্টারেস্টটা বলছিল 14%, 7,50,000 14% ধরবো আমরা, তাহলে 1,05,000 হবে। ডেজ অফ ম্যাচুরিটি, ডেজ অফ ম্যাচুরিটি বলতে এই যে এটা আমরা কত দিনের জন্য লোনটা করতেছি, লোনটা আমাদের হচ্ছে 1 ইয়ারের জন্য। 1 ইয়ার সমান সমান 1 বছর, এই জন্য এখানে আমরা লিখছি 360। আর এপিআর সমান সমান হট। তাহলে আমরা সরাসরি মানগুলো বসাইলাম। ইন্টারেস্টের মান হচ্ছে 1,05,000, এখান থেকে বসিয়ে দিব। লোনের মান এখান থেকে 7,50,000 বসাবো। 360 তো আমাদের ছিলই। আর ডেজ অফ ম্যাচুরিটি 1 বছরের জন্য, এই ম্যাথ হওয়ার জন্য এটাও আমরা ধরছি 360। ক্যালকুলেশন করে আমাদের পার্সেন্টটা নির্ণয় হয়ে যাবে। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট গেল। 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের কি বলছে, 12% ইন্টারেস্ট উইথ 10% কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে 2 নাম্বার সূত্রে আমাদের কি হবে বলেন তো আপনারা, 2 নাম্বার সূত্রটা, আমাদের যে 4টা সূত্র, স্যার লোন থেকে 3 বাদ 5টা দিতে সূত্র হবে। ছিল ব্যাংক লোনের, তার মধ্যে 2 নাম্বারটা কি হবে? এখানে কি বলছে, 12% কম্পেনসেটিং ব্যালেন্স বলছে। তাহলে বলেন তো, এই যে 5টা সূত্রের মধ্যে আমরা 1 নাম্বার ইউজ করব, না দুই দ্বিতীয় সূত্র নাম্বার, না স্যার। 3 নাম্বার, কোনটা ইউজ করবো আমরা? কোনটা দুই ইউজ দ্বিতীয় নাম্বার সূত্র করবো? স্যার। স্যার। তবে স্যার 5 নাম্বার ইউজ? তবে স্যার দ্বিতীয়টা ইউজ কেন করে আমরা 5 নাম্বার প্রথমটাও ইউজ সমাধান করবো করতে বলো? পারতাম হয়তো। 5 নাম্বারের এই শর্ত যদি উল্লেখ থাকে, তাহলে 5 নাম্বার ইউজ করা যাবে। মান্থলি ইনস্টলমেন্ট, আমাদের কোশ্চেনের মধ্যে কি মান্থলি ইনস্টলমেন্টের কথা বলা আছে 2 নাম্বারে? নাই স্যার। তাহলে ওইটা 5 নাম্বারে কম্পেনসেশন দেওয়া যাবে না। তাহলে কয় নাম্বারে ইউজ করা যাবে বলেন, আপনারা অন্যরা বলেন, কয় নাম্বার ইউজ করা যাবে? দ্বিতীয় সূত্র স্যার। সেকেন্ড স্যার।
এই যে তবে স্যার সেকেন্ড তিন এবং নাম্বারটাও ইউজ করা যাবে না, কারণ ইন্টারেস্টের সাথে আমাদের এই শব্দ ডিসকাউন্ট বেসিসও নাই, ব্যাংক ডিডাক্টেড ইন্টারেস্টও নাই, এটা নাই। আমাদের শুধু কম্পেনসেটিং ব্যালেন্স আছে। শুধু কম্পেনসেটিং ব্যালেন্স মানে আমরা এই যে এই সূত্রটা ইউজ করতে পারবো। তাহলে এই সূত্রটা কি হবে? ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স ডিভাইডেড 360 ডিভাইডেড ডিএম। তাহলে আমরা 2 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করব। 2 নাম্বার সূত্রটা যে অ্যাপ্লাই করব, আমরা কি সবাই এটা বুঝতে পারছি না এখনো বোঝা বাদ আছে কারো? বলেন। হলে আমরা স্যার হ্যাঁ বুঝছি। স্যার 2 নাম্বার সূত্রটা যে আমরা এখন ইউজ করব, এটা কি আমরা সবাই বুঝতে পারছি না, কারো সমস্যা আছে? বুঝছে স্যার। এই না স্যার বুঝতে পারছি। দেখেন, এই যে তবে ডিটারমিনেশন অফ কস্ট অফ ব্যাংক লোন লেখার পর আমরা এপিআর বাই ইয়ার দিয়ে লিখবো ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস সিবি। সিবিটা কেন বাদ গেল এই দেখো, আমি এটা আমরা সবুজ কালার করে রাখছি। সিবিটা কেন বাদ গেল? সিবিটা হচ্ছে আমাদের এই যে কম্পেনসেটিং ব্যালেন্সের কারণে সিবিটা হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে। আর 360 দিয়ে লোনটা বসাবো, ইন্টারেস্টটা আমরা পার্সেন্ট ধরবো 12%, আর কম্পেনসেটিং ব্যালেন্সটা হচ্ছে আমাদের 10% দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে এতটুকু কি আমরা বুঝতে পারছি ভাই? 1 নাম্বার 2 নাম্বার বলেন। জি স্যার আচ্ছা, তিন জি নাম্বার স্যার, তবে আমি বলতে চাইলাম যে স্যার 3 নাম্বারে। 1 নাম্বারটা আমরা হ্যাঁ বলেন, কি বলতেছিলেন বলেন। আচ্ছা, 3 নাম্বারটা আমরা আসি, দেখেন। 3 নাম্বারটা আমাদের বলছে 12% ইন্টারেস্ট রেট অ্যান্ড ব্যাংক ডিডাক্টেড ইন্টারেস্ট ইন অ্যাডভান্স। তার মানে কি হবে? 12% ইন্টারেস্ট রেট, ব্যাংক ডিডাক্টেড ইন্টারেস্ট ইন অ্যাডভান্স। তাহলে ব্যাংক ডিডাক্টেড ইন ইন্টারেস্ট ইন অ্যাডভান্স মানে কি? সুদের টাকাটা কি করবে ব্যাংক, বলেন তো? সুদের লোন টাকা থেকে বাদ দিতে হবে। অগ্রিম কর্তন করে নেবে। সুদের করে টাকা নিই। অগ্রিম কর্তন করে যদি নেয়, তাহলে আমাদের কোন সূত্রটা ইউজ হবে বলেন? এই সূত্রগুলোর ভিতরে কোন দ্বিতীয় সূত্র সূত্র। ইউজ হবে? 1 নাম্বার ইউজ হবে না 2 নাম্বার না 3 নাম্বার না 4 নাম্বার, কোনটা ইউজ হবে বলেন? তিন এই যে নাম্বার আমি লিখে রাখছি, দেন ব্যাংক ডিডাক্টেড ইন অ্যাডভান্স। ব্যাংক ডিডাক্টেড ইন অ্যাডভান্স থাকলে আমাদের কি হবে? ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস ইন্টারেস্ট। এই যে এই সূত্রটা আমাদের ইউজ হবে। আমরা কি বুঝতে পারছি এই সূত্রটা ইউজ হবে? বলেন। জি জি স্যার। ব্যাংক ডিডাক্টেড ইন অ্যাডভান্স থাকার কারণে তাহলে আমরা লিখলাম এই যে ইন্টারেস্ট ডিফারেড লোন মাইনাস ইন্টারেস্ট 360 ডিএম ইন্টু 100, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে দিব। তাহলে এটা কি ক্যালকুলেশন কি আমি পুরাটুকু বুঝা দিব আপনাদের? যদি বুঝা দিতে বলেন তাহলে বুঝা দিই, আর যদি এতটুকু পারা যায় তাহলে না বলেন। পারা যাবে? না স্যার ক্যালকুলেশন জি বুঝাইতে স্যার হবে না, পারবো এটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 4 নাম্বার ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট 11% ইন্টারেস্ট রেট, 12% কম্পেনসেটিং ব্যালেন্স এন্ড ব্যাংক ডিডাক্টেড ইন্টারেস্ট ইন অ্যাডভান্স। তাহলে এইটা তো আমাদের কি হবে? এটা তো আমাদের কি হবে বলতে পারবেন কেউ? দেখেন, 11% ইন্টারেস্ট রেট, তাহলে ইন্টারেস্ট রেট কিন্তু বলে দিছে, লাস্টে আবার বলে দিছে ব্যাংক ডিডাক্টেড ইন অ্যাডভান্স। ব্যাংক ডিডাক্টেড ইন অ্যাডভান্স মানে ইন্টারেস্টটা কি করতে হবে বলেন? স্যার বাদ লোন দিতে থেকে হবে। ইন্টারেস্ট বাদ দিতে হবে, প্লাস সিবি বাদ দিতে হবে। ইন্টারেস্টটা বাদ দিতে হবে। আর কম্পেনসেটিং ব্যালেন্স রয়েছে, তার মানে কি? কম্পেনসেটিং ব্যালেন্স থাকলে কি বাদ দিতে হবে? সিবি বাদ দিতে হবে। সিবি বাদ দিতে হবে। তাহলে সূত্রে আমাদের কি হবে ভাই বলেন? সূত্র তাহলে এই ইন্টারেস্ট ডিভাইডেড এই কয়টার লোন ভিতরে মাইনাস ইন্টারেস্ট। এটার ভিতরে কোন সূত্রটা ইউজ করা যায়? তাহলে আমরা এখান থেকে 4 নাম্বার সূত্রটা ইউজ করতে পারবো। 4 নাম্বার সূত্র হচ্ছে আমাদের ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট, এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, বলেন। জি স্যার তাহলে আমরা ব্যাংক লোনের মোটামুটি সবগুলোই সূত্র আমরা দেখলাম, ইনস্টলমেন্ট ব্যতীত। এখানে আমাদের একটা আচ্ছা এখানে আমাদের একটা কমেন্ট চাইছে, হুইচ ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য টেক্সটাইল মিল। তাহলে এখানে হচ্ছে আমরা যেহেতু ব্যাংক থেকে লোন করতেছি, ব্যাংক থেকে লোন করলে সুদের হার যদি বেশি হয়, বেশি হলে আমাদের জন্য ভালো হবে না কম হলে আমাদের জন্য ভালো হবে বলেন তো? কম। কম কম হলে হবে ভালো হয়। যত সুদের হার কম হবে ওইটাই আমাদের জন্য ভালো। তাহলে এখানে বের হয়েছে আমাদের 14%, এখানে 13%, এইভাবে আমরা দেখি প্রত্যেকটা, এখানেও 13%, এখানে আমাদের 17%। তাহলে আমাদের সবচেয়ে কম কোনটা? সবচেয়ে কম হচ্ছে আমাদের দেখতেছি আমরা 2 নাম্বার অল্টারনেটিভে। 2 নাম্বারে না, বলেন। সবচেয়ে জি কম স্যার। এটা হচ্ছে 14, তারপরে 13.33, তারপরে 13.64, তারপর 17। তাহলে আমরা 2 নাম্বার অল্টারনেটিভটা সবচেয়ে কম দেখতেছি, তাহলে আমরা কমেন্টে লিখে দিব
we should accept alternative 2 because it has lowest cost than other alternative. দেখেন এইখানে পরের ম্যাথে ব্যাংক লোনের আমি আরেকটা ম্যাথ এখানে সংযোজন করছি, এখানে একটু ডিফারেন্স থাকতে পারে। তাহলে আমাদের নাই ব্যাংক লোনের ম্যাথ, তাহলে আমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনি ভাই সবাই, একটু মনোযোগ দেন সবাই। নাই ব্যাংক লোনের ম্যাথ আমাদের 1 ইয়ার থাকবে, নাই ব্যাংক লোনের যত অঙ্ক থাকবে সব অঙ্কের ক্ষেত্রেই ম্যাথ সময় নাই 1 বছর দেওয়া থাকবে, না হলে 1 বছরের কম দেওয়া থাকবে, 1 বছরের বেশি দেওয়া থাকবে না। সর্বোচ্চ আমাদের ব্যাংক লোনের মেয়াদ দেওয়া থাকতে পারে 1 বছর, অথবা কম দেওয়া থাকতে পারে। 1 বছরের কম আমাদের কিভাবে দেওয়া থাকতে পারে? ধরেন আমাকে বললো যে 50 দিনের জন্য লোন করলাম, বা 70 দিনের জন্য লোন করলাম, বা 90 দিনের জন্য লোন করলাম, 180 দিনের জন্য লোন করা হলো, মানে 1 বছরের কম সময়ের জন্য। তখন আমাদের একটা প্রবলেম হবে। তাহলে এই প্রবলেমটা আমি সলভ করে দিচ্ছি। দেখেন, Eastern View Limited has negotiated a 180 days. Eastern View Limited 1,80,000 টাকা লোন করবে, সরি 180 দিনের জন্য লোন করবে হচ্ছে 50 লক্ষ টাকা পাইম ব্যাংক লিমিটেড থেকে। তাহলে এই যে 180 দিনের জন্য লোন করা হলো, তার মানে কি 1 বছরের কম সময়ের জন্য এটা লোন নেওয়া হলো। দ্য নমিনাল ইন্টারেস্ট রেট 10%, আমাদের সুদের হার বলছে 10%। হোয়াট উইল বি দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, মানে ইআইআর বের করতে বলছে। 1 নম্বর যে রিকোয়ারমেন্টটা, 1 নম্বর রিকোয়ারমেন্টটা আমাদের বলছে কালেক্ট বেসিস। কালেক্ট বেসিস থাকলেও যা, না থাকলেও তাই। আমাদের থাকতে হবে কি ডিসকাউন্ট বেসিস থাকতে হবে, কালেক্ট বেসিস থেকে কোনো লাভ নাই। কালেক্ট বেসিস থাকলেও আমাদের যা হবে, না থাকলেও তাই হবে। তাহলে কালেক্ট বেসিসের জন্য আমাদের কোনো প্রভাব পড়বে না। তারপরে বলছে নো কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে এখানে লোন থেকে কি 1 নম্বরে কি লোন থেকে কিছু বাদ যাওয়ার সম্ভাবনা আছে বলেন তো ভাই? 1 নম্বর নাই স্যার। নাই স্যার। লোন থেকে কিছু বাদ যেতে পারে? বলেন তো আপনাদের কি কোনো না কিছু মনে হতে পারে কিনা? না 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 স্যার, কিছু করা যাবে না। 1 নম্বর রিকোয়ারমেন্টে লোন থেকে কি কিছু বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে? না বাদ স্যার নেই। দিলে জিরো বাদ দিতে হবে। কালেক্ট কি আর বেসিস, বাদ দিব, দিলে কালেক্ট জিরো বেসিস দিতে থাকলে হবে। আমাদের কোনো কাজ নেই। নো কম্পেনসেটিং ব্যালেন্স বলে দিছে। তার মানে আমরা কি প্রথমে এটা হচ্ছে ব্যাংক লোনের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস একটু মনে রাখবো ভাই, যদি আমাদের সময়টা 1 বছর হয়, 1 বছর হলে আমাদের এপিআর যা বের হবে ইআইআরও তাই বের হবে। এপিআর এবং ইআইআর 1 বছর যদি হয় ব্যাংক লোনের ক্ষেত্রে ম্যাথ, 1 বছর হলে এই দুইটার একই আনসার বের হবে। আর যদি 1 বছরের কম হয়, তাহলে প্রথমে আমরা এপিআর করব, তারপরে ইআইআর করব, ভিন্ন ভিন্ন অ্যান্সার বের হবে। আগেরটা আমাদের দেখেন 1 বছর ছিল, আগের অঙ্কটা আমাদের 1 বছর ছিল, এই জন্য আমি কিন্তু এখানে সূত্রের ক্ষেত্রে লিখে দিছিলাম যে এপিআর লিখলেও হবে, ইআইআর লিখলেও হবে, এটাতে একটাই করছিলাম। এই যে এখানে লিখেও দিছি নোট, ব্যাংক লোনের ম্যাথ 1 ইয়ার হলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নির্ণয় করতে হবে না, অর্থাৎ দুইটা একই হবে। আর যদি 1 বছরের কম হয় তাহলে অবশ্যই নির্ণয় করতে হবে, কারণ অ্যান্সার দুইটা ভিন্ন ভিন্ন হয়ে যাবে। তাহলে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টের সূত্র লিখবো, উই নো দ্যাট এপিআর ইন্টারেস্ট ডিভাইডেড লোন 360 ডিভাইডেড টিএম ইন্টু 100। তাহলে আমরা এখানে লিখলাম লোনের মান, লোন হচ্ছে 50 লাখ, আর ইন্টারেস্ট আমরা কাজ করব। এই যে দেখো 50 লাখ ইন্টারেস্ট আমাদের দেওয়া ছিল 10%। আমরা জানি কোনো কিছুর উপরে পার্সেন্টেজ ধরলে এটা বের হবে হচ্ছে আমাদের 12 মাসের সুদ। কোনো কিছুর উপর পার্সেন্টেজ কাটলে এটা আমাদের 12 মাসের সুদ বের হবে। তাহলে 12 মাসের যদি সুদ বের হয়, তাহলে আমাদের সুদটা নিতে হবে। তো এখানে তো আমাদের সময় দিয়ে দিছে 180 দিন। ধরো আমার সময় দিয়ে দিল ভাই 90 দিন, তাহলে আমি তখন কি করব? গুণন হচ্ছে 90, তাহলে ভাগ হচ্ছে 360, পার্সেন্ট ধরার পর যেটা আসবে তাকে 360 দিয়ে ভাগ দিলে একদিনের আসবে, 90 দিয়ে গুণন দিলে 90 দিনে যাবে। তাহলে আমাদের যদি দেওয়া থাকে 72 দিন, তাহলে আমরা কি করব? 360 দিয়ে গুণন দিব 72 দিয়ে, বা 360 দিয়ে ভাগ করব 72 দিয়ে গুণন দিব। আজকের অঙ্কে আমাদের ইন্টারেস্টের সাথে দেওয়া ছিল, আজকের অঙ্কে আমাদের ম্যাথ ছিল 180 দিন। এজন্য আমরা এখানে কাজ করছি যে পার্সেন্টেজ ধরার পরে যেটা বের হয়েছে একে 360 দিয়ে ভাগ করব, ভাগ করে হচ্ছে 180 দিয়ে গুণন দিব। অর্থাৎ 1 বছরে আমাদের এই সুদটা 1 বছরে হয় 5 লাখ টাকা। তাহলে হাফ বছরে কত হবে? হাফ বছরে হবে হলো 2,50,000 টাকা। আর ডেস অফ ম্যাচুরিটি 180 দিন। বলেন বুঝতে পারছেন কিনা এইটুক কাজ? এইটুক কাজ বুঝতে জি পারছেন? স্যার।
তাহলে এখানে বসিয়ে ক্যালকুলেশন করবেন, করার পরে এই যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের আগের সূত্রটাই লিখবেন। লেখার পরে এই প্রথম অংশ থেকে ভাগ করে যেটা বের হবে এটা হলো কিসের মান বের হবে? আর এর মান বের হবে। দ্বিতীয় অংশ থেকে যেটা ভাগ করে বের হবে এটা এন এর মান বের হবে, এখানে নিয়ে ক্যালকুলেশন করে দিলে হবে। এই যে এখানে আমি ক্যালকুলেশন অলরেডি করে দিয়েছি। তারপর আমাদের 2 নাম্বার যে রিকোয়ারমেন্টটা, তাহলে আমাদের 1 নাম্বার ম্যাথের সাথে 2 নাম্বার ম্যাথের যে ডিফারেন্সটা, ডিফারেন্সটা হচ্ছে এই যে এখানে সময় দেওয়া ছিল, কম্পালসরি। সময় দেওয়ার কারণে এখানে 180 দিনের তা বের করছি। আর আগের অঙ্কে 1 ইয়ার দেওয়া ছিল, 1 ইয়ার দেওয়া থাকলে তার এইটুকু আমার কোনো কাজ করতে হবে না। 1 ইয়ার যদি এই অঙ্কের ম্যাথ যদি 1 ইয়ার থাকতো তাহলে আমাদের কত হইতো ভাই? তাহলে আমরা সরাসরি কি লিখতে পারতাম? 5 লাখ লিখতে দেখুন। পারতাম। বলেন, 1 ইয়ার থাকলে কি জি আমরা স্যার। 10% ধরে 5 লাখ লিখতে পারতাম। আমাদের যে 2 নাম্বার সূত্রটা, 2 নাম্বার সূত্রটা আপনারা বলেন তো কি হবে? 2 নাম্বার সূত্রটা কি ইউজ হবে? কালেক্ট বেসিস উইথ 10% কম্পেনসেটিং ব্যালেন্স। বলেন 2 নাম্বার সূত্রটা তাহলে কি হবে? এই যে এটা থেকে লোন বা ইন্টারেস্ট বাই লোন থেকে কোন রকম সিএম বাদ যাবে। লোন থেকে কি বাদ যাবে? লোন থেকে কম্পেনসেটিং ব্যালেন্সটা বাদ যাবে। কেন কম্পেনসেটিং ব্যালেন্সটা বাদ যাবে? এখানে কম্পেনসেটিং ব্যালেন্সটা আছে, এই জন্য লোন থেকে কম্পেনসেটিং ব্যালেন্স বাদ যাবে। এই যে দেখেন, ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস সিবি 360 ডিভাইডেড ডিএম। তাহলে আমরা 2 নাম্বার এই সূত্রটা ইউজ করব। এখানেও আমাদের একটা প্রবলেম রয়েছে। তাহলে লোন আমরা যা আছে তাই লিখলাম, ইন্টারেস্ট যা আছে তাই লিখলাম, তারপর ডেস অফ ম্যাচুরিটি উপরে যা ছিল তাই লিখলাম। কম্পেনসেটিং ব্যালেন্স আমাদের পার্সেন্ট দেওয়া ছিল। কম্পেনসেটিং ব্যালেন্স আমাদের কত পার্সেন্ট দেওয়া ছিল? 10% দেওয়া ছিল। এই যে কম্পেনসেটিং ব্যালেন্সে 10% দেওয়া ছিল। আমরা জানি পার্সেন্টেজ ধরলে পারে 12 মাসের টাকা বের হবে, কিন্তু এই অঙ্কে তো আমাদের ম্যাথ দেওয়া ছিল 180 দিন। তাহলে আমাদের একটু ভালোভাবে এখানে খেয়াল করতে হবে যে কম্পেনসেটিং ব্যালেন্সের সাথে তারিখের কোনো কাজ হবে না। কম্পেনসেটিং ব্যালেন্সের সাথে কি হবে না? তারিখের কোনো কাজ হবে না। অর্থাৎ কম্পেনসেটিং ব্যালেন্স পার্সেন্ট ধরে যা বের হবে সব সময়ের জন্য একই হবে। তাহলে এই যে কম্পেনসেটিং ব্যালেন্স, দেখো এখানে তারিখের কাজটা আমরা করি নাই, জাস্ট আমাদের 10% ছিল, 5 লাখের 10% ধরে 50,000 বসিয়ে দিয়েছি। তাহলে কম্পেনসেটিং ব্যালেন্সের সাথে আমাদের তারিখের কোনো কাজ করা যাবে না, এটা মনে রাখতে হবে। ইন্টারেস্টের সাথে তারিখের কাজ করতে হবে, কম্পেনসেটিং ব্যালেন্সের সাথে না। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তারপরে এটা কি বলছে ভাই? 12% ডিসকাউন্ট বেসিস, ডিসকাউন্ট বেসিস 12% কম্পেনসেটিং ব্যালেন্স। ডিসকাউন্ট বেসিস মানে কি করতে হবে? ডিসকাউন্ট বেসিস মানে কি বলেন? ডিসকাউন্ট বেসিস থাকলে আমাদের কি করতে হবে? ইন্টারেস্টটা বিয়োগ করতে হবে। আর কম্পেনসেটিং ব্যালেন্স আছে, কম্পেনসেটিং ব্যালেন্স মানে সিবি বাদ দিতে হবে। তার মানে কয়টা বিয়োগ করতে হবে এখানে? তাহলে এখান থেকে না। এই যে সূত্রটা আমাদের দুইটাই বাদ দিতে হবে, ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট, অর্থাৎ দুইটাই বাদ দিতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে? 5 নাম্বার রিকোয়ারমেন্টে কি করতে হবে বলেন আপনারা? 5 নাম্বার রিকোয়ারমেন্টে আমরা কি করতে পারি বলো? ডিসকাউন্ট বাদ বেসিস যাবে। নো ইন্টারেস্ট কম্পেনসেটিং বাদ ব্যালেন্স। তাহলে কি বাদ যাবে? যাবে। ইন্টারেস্টটা বাদ। ইন্টারেস্ট। আচ্ছা, ব্যাংক লোনের ম্যাথ যদি এখন যেভাবে আসুক, ব্যাংক লোনের ম্যাথটা আমরা এখন করতে পারবো, আশা করি ব্যাংক লোনে আর কোনো প্রবলেম হবে না। তাহলে ব্যাংক লোনে কি বুঝতে পারছেন আপনারা? হবে। হ্যাঁ, ব্যাংক লোনে আর বাইরে কোনো কিছু চাবে না, যা শিখাইলাম এর লিমিটের মধ্যেই। আচ্ছা, ওকে। আর একটা রিকোয়ারমেন্ট, আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার নিয়ম দেখলাম, পাশাপাশি এক্সাম্পল দেখছিলাম। এখন আমরা 3 নাম্বার নিয়মটা দেখব। আমরা এই নিয়মগুলো শেষ করার পর সি পার্ট থেকে অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবো। আমি এই নিয়মগুলো শেষ করার পর আপনাদের অনেকগুলো হোমওয়ার্ক দিয়ে দিব। হোমওয়ার্ক গুলো যদি কোনো প্রবলেম হয় গ্রুপে সলভ করে দেওয়া হবে, আর যেটা একদমই পারবেন না ওটা আমরা নেক্সট ক্লাসে সলভ করে দিব। আশা করি সবই পারবেন যেগুলো হোমওয়ার্ক দিব। দেখেন, এখানে বলছে আমাদের রিভলভিং ক্রেডিট। রিভলভিং ক্রেডিট মানে হচ্ছে আমাদের ঘূর্ণায়মান ঋণ চুক্তির ভিত্তি। এখন ঘূর্ণায়মান ঋণ চুক্তির ভিত্তি বলতে কি? ধরেন আমি ব্যাংক থেকে লোন করলাম, ভালোভাবে একটু খেয়াল করেন। ব্যাংক থেকে আমি লোন করলাম 10 লক্ষ টাকা। এই লোনের টাকা আমার কিছুদিন পরে টাকা হইলে লোনের টাকা আমি পরিশোধ করে দিলাম। আবার কিছুদিন পর আমার টাকার দরকার হলো, ব্যাংক থেকে লোন করলাম। এভাবে ব্যাংক থেকে যখন টাকা হবে তখন ফেরত দিব, যখন প্রয়োজন হবে তখন লোন করব। এই লোনটার নাম হচ্ছে আমাদের রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট বেসিস। এটা কোশ্চেনের মধ্যে আমাদের বলেই দিবে রিভলভিং ক্রেডিট। রিভলভিং ক্রেডিটের বাংলা হচ্ছে ঘূর্ণায়মান
ঋণ চুক্তির ভিত্তি। তাহলে এইভাবে যদি এই চুক্তিতে যদি আপনি ঋণ করেন, তাহলে এই যে আপনি যে 10 লাখ টাকা লোন করলেন, এই 10 লাখ টাকা সব টাকাই আপনাকে ব্যাংক এককালীন ভাবে তুলতে দিবে না। ধরেন এখানে আমাকে একটা অপশন দিয়ে দিবে যে আপনি 10 লাখ টাকা লোন করলে আপনি 80% টাকা তুলতে পারবেন, আর 20%, 80% তুলতে পারবেন, মানে যে টাকা তুলতে পারবো আমরা এই টাকাই ইউজ করতে পারবো। তাহলে ধরো 80% তুলতে দিবে, তাহলে 80% আমাদের কি করা যাবে, ইউজ করা যাবে। আর 20% আমাকে ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে এই 20% আমি তো আর ইউজ করতে পারবো না। তাহলে এই 20% হচ্ছে আমাদের কি হবে, আনইউজ লোন হবে। তাহলে আমাদের এভাবে পার্সেন্ট থাকতে পারে, অথবা বলতে পারে 90% ইউজ করতে পারবেন। 90% ইউজ করলে আমাদের আনইউজ হিসাবে থাকবে হচ্ছে কত পার্সেন্ট, 10%। অথবা আমাদের টাকায় দেওয়া থাকতে পারে যে 7 লাখ টাকা ইউজ করতে পারবেন। তাহলে 7 লাখ টাকা যদি আমি ইউজ করতে পারি, তাহলে আনইউজ হিসাবে আমাদের থাকবে হচ্ছে কত টাকা, 3 লাখ টাকা। তাহলে আমাদের এখানে দুইটা অপশন থাকবে। একটা হচ্ছে আমাদের, দেখো ভালোভাবে খেয়াল করো, একটা হচ্ছে আমাদের এই যেটা লোন করব আমি, এটার নাম হলো টোটাল লোন। আরেকটা বের হবে আমাদের ইউজ লোন। ইউজ লোনটা পাইলে আমরা আরেকটা বের করতে পারবো হচ্ছে কি, টোটাল লোন থেকে যদি আমি ইউজ লোনটা বাদ দিই, বাকিটুক বের হবে আমাদের আনইউজ লোন। এখন এই যে এখানে রিভলভিং ক্রেডিটের অঙ্ক, যতগুলা রিভলভিং ক্রেডিটের অঙ্ক আমরা পাবো, সব রিভলভিং ক্রেডিটের অঙ্ক আমরা এইভাবে সলভ করব। প্রথমে হেয়ার দিব, হেয়ার দিয়ে এই যে প্রথমে আমরা এই সাইটে হেয়ার দিব না, এই সাইটে না দিয়ে খাতার এইখান থেকে হেয়ার শুরু করব। প্রথমে আমরা হেয়ার দিয়ে লিখবো ভাই টোটাল লোন। তাহলে টোটাল লোন লিখবো, এখানে টোটাল লোনের মানটা লিখবো। তারপরে ইউজ লোন, যতটুকু ইউজ করা যাবে ইউজ লোন লিখবো। আনইউজ লোন, যতটুকু আনইউজ থাকবে এতটুকু লিখবো। ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্টের একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে। এই পার্সেন্টেজটা আমরা কার উপরে ধরবো, এই পার্সেন্টেজটা আমরা ইউজ লোনটের উপরে ধরবো। কমিটমেন্ট ফি, এই কমিটমেন্ট ফিটা ধরবো ভাই আনইউজ লোনটের উপরে। তাহলে এখানে আমরা ইন্টারেস্টটা মনে রাখবো, ইন্টারেস্টটা হবে ইউজ লোনটের উপরে, কমিটমেন্ট ফি হবে আমাদের আনইউজ লোনটের উপরে। অ্যানুয়াল কস্ট বা টোটাল কস্ট, আমাদের খরচ হবে দুইটা, একটা হচ্ছে ইন্টারেস্ট আর একটা হলো কমিটমেন্ট ফি। এই দুইটা মিলা হচ্ছে আমাদের অ্যানুয়াল কস্ট। এইটুক বের করার পর তারপরে সূত্রটা লিখতে হবে, ইআইআর ইকাল টু টোটাল কস্ট বা টোটাল কস্ট বা অ্যানুয়াল কস্ট ডিভাইডেড ইউজ লোন ইনটু 100। তাহলে আমরা দুইটা এক্সাম্পল এখানে নিয়েছি, তাহলে এক্সাম্পলের মাধ্যমে আমরা আরো ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন একদম ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এখানে বলছে কি, প্রথমে আমাদের বলা রয়েছে দেখো, ওপেন দ্য কোম্পানি হ্যাজ রিভলভিং ক্রেডিট। এই রিভলভিং শব্দ, এই শব্দটুকু আমাদের অবশ্যই উল্লেখ থাকবে। তাহলে রিভলভিং থাকলে আমরা বুঝতে পারবো এটা রিভলভিং ক্রেডিট। দ্য কোম্পানি হ্যাজ রিভলভিং ক্রেডিট অফ টাকা 5 লাখ, মানে কোম্পানি ঘূর্ণায়মান ভিত্তিতে 5 লক্ষ টাকা ঋণ করবে। অ্যাট ইন্টারেস্ট রেট হচ্ছে আমাদের 14% উইথ সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক থেকে ঘূর্ণায়মান চুক্তিতে 14% সুদে বলছে 5 লক্ষ টাকা লোন করা হলো। ইট অ্যাভারেজ বরোইং অস টাকা হচ্ছে 3 লাখ। অ্যাভারেজ বরোইং মানে গড় ভাবে আমরা ব্যবহার করতে পারবো, আমাদের এই যে যে টাকাটা দেওয়া থাকবে, এই টাকাটা ইউজ লোনতে টাকা দেওয়া থাকবে। তাহলে আমাদের দেখো টোটাল লোন হচ্ছে আমাদের কত, 5 লক্ষ টাকা। এইখান থেকে আমাদের ব্যবহার করা যাবে হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে এই 3 লাখ টাকার নাম হবে হলো আমাদের ইউজ লোন। আর বাকি থাকে কত, 2 লাখ। এই 2 লাখ টাকার নাম হবে আনইউজ লোন। ইউজ লোনটার উপর আমাদের ধরতে হবে কত, ইন্টারেস্ট। আনইউজ লোনটার উপর ধরতে হবে কমিটমেন্ট ফি। তাহলে আমরা এটার মতো উপর থেকেই করব, সাইটে না করে উপর থেকে করব। যদিও আমি সাইটে করে দিছি, কিন্তু আপনারা উপর থেকে করলেই বেটার হবে। দেখেন এই যে টোটাল লোন লিখলাম, 5 লক্ষ টাকায় টোটাল লোন এখানে বসিয়ে দিলাম। তারপর ইউজ লোন, ইউজ লোন হচ্ছে আমাদের এই যে 3 লাখ টাকা দেওয়া ছিল, বসিয়ে দিলাম। আনইউজ লোন, আনইউজ লোনটা আমরা কিভাবে বের করব, এই 5 লাখ থেকে এই যে 3 লাখ বাদ দিব, তাহলে আমাদের আনইউজ লোন বের হয়ে যাবে। তারপর ইন্টারেস্ট, ইন্টারেস্টটা আমরা নিব হচ্ছে ইউজ লোনটার উপরে। ইউজ লোন হচ্ছে আমাদের 3 লাখ। এই 3 লাখের উপর আমার ইন্টারেস্ট বলছে 14%। 3 লাখের 14%, তাহলে ইন্টারেস্ট বের হয়ে যাবে 42,000। তারপরে কমিটমেন্ট ফি, কমিটমেন্ট ফি হলো আনইউজ লোনটের উপরে। তাহলে আনইউজ লোন হচ্ছে আমাদের 2 লাখ। এই 2 লাখ টাকার উপর 1.5%, তাহলে 2 লাখের উপর 1.5% ধরলে 3,000। অ্যানুয়াল কস্ট বা টোটাল কস্ট, তাহলে এই দুইটা যোগ করবে, যোগ করলে অ্যানুয়াল কস্ট বা টোটাল কস্ট হবে। তারপর সূত্র লিখে এখানে মানটা বসিয়ে দিবা।
বসিয়ে দিলে আমাদের কাজ শেষ। তারপর আমরা আরেকটা রিভলভিং ক্রেডিট শিখি, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো এখানে রিভলভিং ক্রেডিটের তিনটা রিকোয়ারমেন্ট দিছে, ভালোভাবে খেয়াল করবো আমরা। আশা করি এটা করার পরে আর রিভলভিং ক্রেডিটে কোনো প্রবলেমই থাকার কথা না। দ্য ওপেন লিমিটেড হ্যাজ গট টাকা হচ্ছে 15 লাখ, মানে এই যে রিভলভিং ক্রেডিট। দেখো আমাদের রিভলভিং ক্রেডিটের কথা সরাসরি বলে দিবে, এগ্রিমেন্ট উইথ স্ট্যান্ডার্ড ব্যাংক এট 13% ইন্টারেস্ট রেট পার ইয়ার, 1.5% কমিটমেন্ট ফি, আনইউজ পজিশন, ইফ দ্য কোম্পানি ইউটিলাইজ অ্যাভারেজ 70% কমিটমেন্ট। মানে কোম্পানি গড়ে কতটুক ব্যবহার করতে পারবে, কোম্পানি গড়ে 70% টাকা ইউজ করতে পারবে। তাহলে এক নম্বরে আমাদের বলে দিচ্ছে হোয়াট ইজ দা অ্যানুয়াল কস্ট অফ ক্রেডিট। অ্যানুয়াল কস্ট অফ ক্রেডিট মানে এক নম্বর আমাদের শুধুমাত্র এই অ্যানুয়াল কস্টের আরেকটা নাম কি, টোটাল কস্ট। টোটাল কস্ট পর্যন্ত বের করতে বলছে। এখন টোটাল কস্ট পর্যন্ত যদি আমি বের করতে চাই, তাহলে এক নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের এইভাবেই লিখতে হবে। দেখো টোটাল লোন লিখতে হবে। টোটাল লোন আমাদের দেওয়া ছিল কত, 50 লক্ষ, লিখলাম 50 লাখ। তারপর ইউজ লোন হবে কত, ইউজ লোনটির কথা এখানে পার্সেন্টেজ বলে দিছে যে এবারে ইউটিলাইজ মানে ব্যবহার, তাহলে ব্যবহার হচ্ছে 70%। তাহলে 50 লাখের 70%, এটা হচ্ছে ইউজ লোন। তাহলে এই 50 লাখ থেকে যদি আমি ইউজ লোন 35 লাখ বাদ দিই, তাহলে বাকি যতটুকু থাকলো এতটুকু হচ্ছে আমাদের আনইউজ লোন। তারপর আমরা ইউজ লোন 35 লাখ, এই 35 লাখ টাকার উপর আমরা ইন্টারেস্ট ধরবো। ইন্টারেস্ট আমাদের বলছিল 13%। আনইউজ লোন হচ্ছে আমাদের কত থাকলো, 15 লাখ। এটার উপরে কমিটমেন্ট ফিটা নিব, নিয়ে তারপরে আমরা টোটাল অ্যানুয়াল কস্ট লিখবো। এই যে এখানে অ্যানুয়াল কস্ট লিখে দিয়েছি। অ্যানুয়াল কস্ট মানে কি, দুইটা যোগফল। তারপর আমাদের দুই নাম্বার যে রিকোয়ারমেন্টটা চাইছে, দুই নাম্বার চাইছে হোয়াট হোয়াট ইজ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আমরা যে আগের অঙ্কটা করলাম, আগের অঙ্কটা কি এই দুইটা একসাথে হয়েছে না বলেন তো? এই দুইটা কি, জি দুইটা স্যার। রিকোয়ারমেন্ট একসাথে হয়েছে। এখানে এসে দুইটা রিকোয়ারমেন্ট আলাদা আলাদা চায়া দিছে। আলাদা আলাদা চায়া দিছে মানে কি, আমি প্রথমটা এক নাম্বার করে নিলাম, করে করে নেওয়ার পরে তারপরে দুই নাম্বারটা আমরা করব। আচ্ছা, তাহলে আমরা দুইটা রিকোয়ারমেন্ট বুঝলাম। এরপর 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের আবার আরেকটা শর্ত দিয়ে দিছে। 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের বলছে হোয়াট উইল বি দা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইফ দ্য কোম্পানি ইউটিলাইজ 60%। তাহলে এইটা আমাদের কি করতে হবে, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মানে ইআইআর বের করতে হবে। ইআইআর বের করতে হবে, এটা আবার আমাদের প্রথম থেকে করতে হবে। দেখো এখানে ইউজ লোন দিয়ে দিছে আমাদের, তাহলে ইউজ লোন কত দিয়ে দিছে, 60%। তাহলে আমরা আবার প্রথম থেকে করব। এই যেভাবে টোটাল লোন 50 লাখ, ইউজ লোন 50 লাখের 60%, আনইউজ লোন 50 লাখ থেকে আমরা এই যে 30 লাখ বাদ দিলাম, আনইউজ লোন বের হলো। ইন্টারেস্ট ধরলাম, কমিটমেন্ট ফি ধরলাম, টোটাল কস্ট নির্ণয় করলাম, তারপর এখানে এনে মান বসিয়ে দিব। বলেন বুঝতে পারতেছি কি আমরা, নাকি সমস্যা হইতেছে? সমস্যা হলে আর একটু চলে যাব আমি। আমি কিন্তু একটু দ্রুত যাচ্ছি, কারণ আপনারা, আমি বুঝতেছি আপনারা দ্রুত যাতে বুঝতেছেন। যদি সমস্যা হয় চলে যাব। সমস্যা আছে? না স্যার, না স্যার। আচ্ছা, তারপরেরটা আমাদের আবার কি বলছে, হোয়াট উইল বি দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইফ দ্য কোম্পানি ইউটিলাইজ অনলি 32,50,000। তাহলে এই যে টাকাটা দেওয়া থাকবে এটাই হচ্ছে আমাদের ইউজ লোন। তাহলে এটা হচ্ছে আমাদের ইউজ লোন 32,50,000। আনইউজ লোন কত হবে, তাহলে এই যে 50 লাখ থেকে 32,50,000 বাদ দিলে যেটা হবে এটা হলো আনইউজ লোন। একই ভাবে করতে হবে। দেখেন এই যে এখানে ইউজ লোন, টোটাল লোন এত টাকা, ইউজ লোন 32,50,000, আনইউজ লোন ধরলাম, তারপর ইন্টারেস্ট, কমিটমেন্ট ফি সবকিছু ধরলাম। তাহলে রিভলভিং ক্রেডিটের অঙ্ক যদি আসে এবার, তাহলে কি পারা যাবে নাকি সমস্যা হবে বলেন? আমাদের যা না শিখতে স্যার। পেলাম, যা আমরা শিখতে পেলাম এর বাইরে কোনো রিভলভিং ক্রেডিটের অঙ্ক নাই। না আগেরটার মতো আসবে না এটার মতো আসবে। তাহলে কি যে কোনোটা আসলে কি পারা যাবে এখন রিভলভিং ক্রেডিট? জি স্যার, পারা যাবে। আচ্ছা, আমাদের আর দুইটা টপিক রয়েছে। তাহলে একটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিং, আর একটা হচ্ছে আমাদের কমার্শিয়াল পেপার। আচ্ছা, আমার কমার্শিয়াল পেপারটা ভালোভাবে খেয়াল করি এবার। দেখেন কস্ট অফ কমার্শিয়াল পেপার, কোশ্চেনের মধ্যে আমাদের উল্লেখই থাকবে কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপার মানে হচ্ছে বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয়। তাহলে বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয়ের জন্য আমরা এখানে এপিআর করতে পারি অথবা কেসিপি লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখবো হলো ফেস ভ্যালু মাইনাস নিট সেল ভ্যালু ডিভাইডেড নিট সেল ভ্যালু ইন্টু 360 ডিএম ইন্টু 100।
তাহলে এখানে লিখে দিছি, দেখেন ফেস ভ্যালু, সেল ভ্যালু, নিট সেল ভ্যালুটা কিভাবে বের হবে। নিট সেল ভ্যালুটা বের করার জন্য আমাদের সেল ভ্যালু থেকে যদি কোনো কস্ট থাকে এই কস্টটা বাদ দিতে হবে, তাহলে নিট সেল ভ্যালু হবে। ডেস অফ ম্যাচুরিটি আর সেল ভ্যালুটা বের করার জন্য আমাদের কি কাজ করতে হবে, ফেস ভ্যালু থেকে ডিসকাউন্ট বাদ দিলে সেল ভ্যালু বের হবে। দেখেন এখানে কিছু খরচের কথা বলছে, এই সকল খরচ ফেস ভ্যালুর উপর ধরতে হবে যদি এই খরচগুলো আমাদের থাকে। আদার চার্জ, রেটিং চার্জ, লিগ্যাল চার্জ, ইস্যু অ্যান্ড পেইং চার্জ, তারপর ডিলার কমিশন, স্ট্যাম্প ডিউটি, কমিশন অ্যান্ড এজেন্ট, ফ্যাক্টর, ফ্লোটেশন কস্ট, এই খরচগুলো যদি পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে, তাহলে এই কমার্শিয়াল পেপারের যে কোনো পার্সেন্টেজ থাকলে এই পার্সেন্টেজটা আমরা কাটবো হচ্ছে ফেস ভ্যালুর উপরে। তাহলে আমরা এবার এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার হয়ে দেখেন। এখানে আমাদের বলে দিচ্ছে আরএফএল কোম্পানি লিমিটেড হ্যাজ জাস্ট ইস্যুড টাকা হচ্ছে 1 লাখ। তাহলে এই যে 1 লাখ টাকা এটা হচ্ছে ভাই আমাদের ফেস ভ্যালু। তাহলে ফেস ভ্যালু দেওয়া আছে 1 লক্ষ টাকা। কমার্শিয়াল পেপার 90 ডেজ পিরিয়ড, এই 90 ডেজ হচ্ছে আমাদের কি সময় দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ডিএম, ডেজ অফ ম্যাচুরিটি। তারপরে বলছে সেল অফ টাকা 97,000। তাহলে এটা হচ্ছে আমাদের সেল ভ্যালু দিয়ে দিচ্ছে 97,000। আর কোনো কস্ট, এই অঙ্কে কোনো কস্ট আমাদের নাই। যদি কস্ট যদি না থাকে তাহলে আমাদের কি হবে, কস্ট না থাকলে আমাদের এনএসবিটা কিভাবে বের হবে, যে এনএসবি ইকাল টু, আমরা এনএসবি সূত্র পড়লাম, এনএসবি ইকাল টু এসবি মাইনাস হচ্ছে কস্ট। তাহলে ধরেন এসবি আমার দেওয়া আছে এখানে কত, 97,000। তাহলে 97,000 এসপি দেওয়া আছে, কস্ট আমাদের দেওয়া নেই। তাহলে আমাদের কি হবে, বাদ দিলে এনএসবি কত হবে, এই 97,000ই বের হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে যদি কোনো কস্ট না থাকে তাহলে এসবিও যা হবে এনএসবিও তাই হবে, তাহলে আর বের করা লাগবে না। অর্থাৎ এসবির টাকাটা এনএসবি তে বসিয়ে দিব। তাহলে আমরা কমার্শিয়াল পেপারের সূত্রটা এভাবে লিখবো, ডিটারমিনেশন অফ কস্ট অফ কমার্শিয়াল পেপার, কেসিপি। কেসিপি লেখার পর সূত্রটা আমরা লিখলাম এফএস ভ্যালু মাইনাস নিট সেল ভ্যালু ডিভাইডেড নিট সেল ভ্যালু 360 ইন্টু ডিএম ইন্টু 100। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল পেপারের সূত্র। তাহলে আমরা এইভাবে পরীক্ষার হলে লিখে দেব ফেস ভ্যালু। তাহলে ফেস ভ্যালু আমাদের দেওয়া ছিল যে 1 লাখ, বসাইলাম। তারপর সেল ভ্যালু, সেল ভ্যালু আমাদের দেওয়া ছিল 97,000, বসাইলাম। নিট সেল ভ্যালু, যেহেতু আমাদের কোনো কস্ট নাই, কস্ট যদি না থাকে সেল ভ্যালু যা, নিট সেল ভ্যালু আমাদের একই হবে। ডেজ অফ ম্যাচুরিটি 90 ডেজ, কস্ট অফ কমার্শিয়াল পেপার ইকুয়াল টু হোয়াট। তাহলে এই মানগুলো এখানে বসাবো, বসানোর পরে ক্যালকুলেশন করলে আমাদের যেটা হবে এটা হলো কেসিপির মান বের হবে। এরপরে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা করে দিতে হবে। তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে যে আগের সূত্রে আমরা ইউজ করব, তাহলে এই যে প্রথমটা হচ্ছে কিসের মান হবে, আর এর মান হবে, আর এই পরেরটা হচ্ছে আমাদের এন এর মান হবে। এখানে ক্যালকুলেশন করলে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা বের হয়ে যাবে। এরপরে যেটা দেওয়া হয়েছে, এরপর আর একটা ম্যাথ দেওয়া হয়েছে, দেখেন এখানে আমরা একটা কস্ট দিয়ে দিয়েছি। এ কমার্শিয়াল পেপার উইথ এ ফেস ভ্যালু টাকা হচ্ছে 5,000, ইজ সোল্ড টাকা হলো 4,800, 180 ডেজ। এই যে এখানে দেখেন বলে দিছে ফ্লোটেশন কস্ট টাকা 40। তাহলে আমরা সূত্রটা কিন্তু একই লিখলাম। লেখার পরে এখানে লিখবো হলো ফেস ভ্যালু 5,000 টাকা, তারপর সেল ভ্যালু আমাদের 4,800 টাকা, ফ্লোটেশন কস্ট দেওয়া ছিল লিখলাম, তারপর নিট সেল ভ্যালু। নিট সেল ভ্যালু তাহলে কি, সেল ভ্যালু থেকে এই ফ্লোটেশন কস্টটা বাদ দিলে নিট সেল ভ্যালু হলো। ডেজ অফ ম্যাচুরিটি দেওয়া ছিল আমাদের 180 দিন, 180 দিন বসাইলাম। কেসিপি ইকাল টু হট। তাহলে এই মানগুলো এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে এই উত্তরটা পাবেন। তারপরে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা আবার নির্ণয় করবেন। বলেন কমার্শিয়াল পেপার আমরা কি বুঝতে পারছি, কমার্শিয়াল পেপার, কমার্শিয়াল তো পেপার। সবগুলা কি ইফেক্টিভ রেট? হ্যাঁ, খালি ব্যাংক লোনের ক্ষেত্রে যদি 1 বছরের কম সময় থাকে, 1 বছর থাকলে বের করা লাগবে না, 1 বছরের কম থাকলে বের করতে হবে। ব্যাংক লোনের ক্ষেত্রে শুধুমাত্র আপনি সুযোগ পাইতে পারেন 1 বছরের কম থাকলে, 1 বছর থাকলে বের করবেন না, সবগুলাতেই বের করে দিবেন। এবার দেখেন এই যে আমরা যদি সি পার্টের আপনাদের কিছু ম্যাথ দেখাই আমাদের পরীক্ষার হলে, সাধারণত ম্যাথ গুলা সি পার্টে কিভাবে আসবে, সি পার্টে ম্যাথ গুলো সাধারণত এইভাবে আসবে। দেখেন এই যে সি ওয়ানে আমাদের বলছে এ কোম্পানি নিট টাকা হচ্ছে 80 লক্ষ টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ইট হ্যাজ থ্রি অল্টারনেটিভ রিসোর্স।
তাহলে 1 নম্বরে বলছে দা কোম্পানি ক্যান বাই টাকা 10 লাখ র মেটেরিয়াল, টার্ম দেওয়া আছে 3, 10, নিট 30। তাহলে এই যে বলছে কোম্পানি 10 লক্ষ টাকার মালামাল কিনবে, শর্ত হচ্ছে 3 10 কত 90। তাহলে এই শর্তর সাথে যে টাকা পয়সা দেওয়া থাকবে এই টাকা পয়সার কোনো কাজ আমাদের করতে হবে না। এই শর্ত দেখা মাত্রই আমরা কি সূত্র দিব, ওই যে কে সি, আমরা কোনটা দিব বলেন, কেটিসি, কেটিসি সূত্রটা দিব। তাহলে দেখেন এই শর্ত দেওয়া কিন্তু আমাদের থাকবেই। 2 নম্বর আমাদের যেটা বলছে ব্যাংক উইল লিড, টাকা হচ্ছে 1 লাখ, 13% ইন্টারেস্ট রেট আর 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট। তাহলে এটা কিসের কথা বলছে, ব্যাংক লোনের কথা বলছো না বলেন? তাহলে ব্যাংক লোনের কথা বলছো, জি। তাহলে এখানে কোনো সময় দেওয়া নাই। কোনো সময় দেওয়া না থাকলে আমরা কতদিন সময় ধরে নিব, 360 দিন। 360। কোনো সময় দেওয়া না থাকলে 360 দিন ধরে নিব। আর এখানে হচ্ছে ভাই আমাদের তাহলে কোন সূত্রটা হবে, ইআইআর ইকাল টু ইন্টারেস্ট ডিভাইডেড লোন। লোন থেকে কি বাদ যাবে বলেন তো, লোন থেকে, সিবি। লোন থেকে কি বাদ যাবে, কম্পেনসেটিং ব্যালেন্স বাদ যাবে। আর 3 নম্বর হলো ফ্যাক্টরিং এর অঙ্ক থাকবে। তাহলে আমাদের 1 নম্বরে এই দেখেন প্রত্যেকটা ম্যাথেই আমাদের সেম কাহিনী। তাহলে 2 নম্বর, 1 নম্বর ম্যাথ আমরা গেলাম, 2 নম্বর ম্যাথেও আমাদের কিন্তু একই কন্ডিশন। দেখো এই যে 1 নম্বরে বলছে যে টার্মের অঙ্ক দেওয়া আছে, 2 নম্বরে আবার বলছে আমাদের কি বলছে, ব্যাংক উইল লিড টাকা 60,000, 12% ইন্টারেস্ট আর 15% কম্পেনসেটিং ব্যালেন্স। দেখো পারা যাবে না 1 আর 2, বলো এক হুম। আর দুই কি করতে পারবা? তাহলে দুই, পারবো স্যার। 2 নম্বর গেল। 3 নম্বরে কি বলছে দেখো, 3 নম্বরে আমাদের একই কথাই বলছে 2.5, 15 নিট, নিট 75। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট, 1 নম্বর রিকোয়ারমেন্ট তাহলে আমরা করতে পারবো। 2 নম্বরে আমাদের চাইছিল কমার্শিয়াল পেপার, এই কমার্শিয়াল পেপারটা আমরা করতে পারবো। আর 3 নম্বর ফ্যাক্টরিং, ফ্যাক্টরিং তো আমি করাইনি, করাবো। তাহলে আমি এমনি দেখাচ্ছি দেখো। তারপরে এই যে এটা 1 নম্বরে টার্ম দেওয়া আছে, 2 নম্বরে ফ্যাক্টরিং দেওয়া আছে, 3 নম্বরে আমাদের কমার্শিয়াল পেপার দেওয়া আছে। অর্থাৎ প্রত্যেকটা ম্যাথেই 4 নম্বর, তাহলে আমাদের এখানে 1 নম্বরে কমার্শিয়াল পেপার দেওয়া আছে, 2 নম্বরে দেখো এই যে এখানে রিভলভিং ক্রেডিট দেওয়া আছে, 3 নম্বরে আমাদের বলছে এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল পেপার দেওয়া আছে। অর্থাৎ আমরা যা বুঝাইলাম, ফ্যাক্টরিং বাদ দিয়ে যা বুঝাইলাম এতটুক যদি আপনি করেন, এখানে আমাদের শীটে 7টা ম্যাথ রয়েছে। এই 7টা ম্যাথের 1 থেকে 7 পর্যন্ত আশা করি 1 নম্বর 2 নম্বর রিকোয়ারমেন্ট আপনারা করতে পারবেন। এরপরে আমি ফ্যাক্টরিং এর ভিডিওটা আপনাদের দিয়ে দিব, ভিডিওটা দেখে আপনারা ফ্যাক্টরিংটা করবেন। যদি না পারেন আর তারপরে নেক্সট ক্লাসে আমি আবার ফ্যাক্টরিংটা বুঝে দিব। আজকে ফ্যাক্টরিংটা বুঝাইলাম না কারণ লোড বেশি হয়ে যাবে। যদি লোড নিতে পারেন তাহলে বুঝে দিই, বলেন বুঝে দিব? হালকার উপর একটু বুঝাই দিয়া যান। হালকার উপরে বুঝে দিব, তাহলে একবারেই হ্যাঁ। বুঝে দিই, সমস্যা নাই। ফ্যাক্টরিং একটা বুঝে দিই, একটা ফ্যাক্টরিং যা হবে, পৃথিবীর যত ফ্যাক্টরিং আছে সবগুলো একই হবে, শুধু একটা ফ্যাক্টরিং আপনার ভালোভাবে বোঝা দরকার। স্যার এই ফ্যাক্টরিং করালে তো এই অধ্যায় শেষ না? হ্যাঁ, ফ্যাক্টরিং করালে এই অধ্যায় শেষ। তাহলে বুঝাই দেন স্যার। আচ্ছা দেখেন এই যে এই এক্সাম্পলটার ভিতরে আমি ফ্যাক্টরিং এর সব তথ্য দিয়ে দিছি। তাহলে হক কোম্পানি মান্থলি ক্রেডিট সেল টাকা হচ্ছে 1,50,000 অ্যান্ড অ্যাভারেজ কালেকশন পিরিয়ড হচ্ছে আমাদের 72 days। দ্য কোম্পানি ইজ কনসিডারিং ইট এ রিসিভেবল, এ ফ্যাক্টর হ্যাজ agreed to advance 75% of the face value, 15% interest per annum আর 2% factoring commission। তারপরে বলছে ফ্যাক্টর ইন উড হ্যাভ কোম্পানি সেভ 50%, 50.50% ব্যাড ডেট লস, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হচ্ছে 1,000 টাকা পার মান্থ, ক্যালকুলেট ইআইআর। তাহলে ফ্যাক্টরিং এর অঙ্কে কোনো রিকোয়ারমেন্ট আমাদের নাও বলতে পারে। ফ্যাক্টরিং এর অঙ্কে যদি আমাদের কোনো রিকোয়ারমেন্ট না করতে বলে, এই যে দেখেন এখানে লেখা আছে ফ্যাক্টরিং এর অঙ্কে কোনো কিছু নির্ণয় করতে না বললে আর না বলা থাকলে আমরা কি বের করব, ইআইআর বের করব। এই ইআইআরটা বের করার জন্য আমাদের প্রধান কাজ হচ্ছে 6টি কাজ করার পরে আমরা ইআইআরটা বের করতে পারবো। তাহলে আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিং এর প্রথম কাজ হচ্ছে এটা, ভালোভাবে খেয়াল করব আমরা। যতগুলা ফ্যাক্টরিং করব খালি মানগুলা এখানে এই যে লেখাগুলো সেম থাকবে, খালি মানগুলো এনে কপি পেস্ট করে বসা দিলেই হবে।
তাহলে আমরা প্রথমে লিখবো ডিটারমিনেশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার। প্রত্যেকটা ফ্যাক্টরিং এর একই কাহিনী, অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার ARTO। তাহলে ARTO, তাহলে এখানে আমরা সূত্রটা বসাবো 360 ডিভাইডেড কালেকশন পিরিয়ড। 360 হচ্ছে আমাদের সূত্র থেকে আসবে, কালেকশন পিরিয়ড আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। তাহলে কালেকশন পিরিয়ড আমাদের কোশ্চেনে দেওয়া আছে, দেখো এই যে কালেকশন পিরিয়ডটা দেওয়া আছে হচ্ছে 72 দিন। তাহলে 360-এর নিচে আমরা 72 বসাইলাম, 1 নম্বরের কাজ আমাদের শেষ 5। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার 5 টাইম বের হলো। 2 নম্বরে যেটা বলছে ডিটারমিনেশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল না, এটা হবে ডিটারমিনেশন অফ অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। ডিটারমিনেশন অফ অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাভারেজ অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ARR। তাহলে এখানে আমরা যেটা বের করবো, ARR ইকাল টু হচ্ছে আমাদের অ্যানুয়াল সেলস ডিভাইডেড ARTO। অ্যানুয়াল সেলস, এখানে সেলস আমাদের দেওয়া থাকবে। দেখো আমাদের এখানে বলছে কি সেল দেওয়া রয়েছে, এখানে আমাদের সেলসটা আমাদের কি সেল দেওয়া রয়েছে বলো? সেলসটা আমাদের রয়েছে মান্থলি সেলস। তাহলে এই যে মান্থলি সেলস দেওয়া রয়েছে, তাহলে আমরা কি করব, এই যে আমার তো এখানে মান্থলি দরকার না, আমার দরকার অ্যানুয়ালি। তাহলে মান্থলি সেল যেটা দেওয়া রয়েছে, একে যদি আমি 12 দ্বারা গুণন দিই তাহলে কি হয়ে যাবে, অ্যানুয়ালি হয়ে যাবে। আর নিচে আছে ARTO। ARTO হচ্ছে আমরা এই যে 1 নম্বরে বের করব, এখান থেকে নিয়ে এসে বসিয়ে দিব। তাহলে 2 নম্বর হয়ে গেল। বলো 1 আর 2 কি আমরা বুঝতে পারলাম? আবার বলবো নাকি বলো? হ্যাঁ স্যার, বুঝছি। 1 নম্বর, 2 নম্বর। 3 নম্বরে আমাদের যেটা বলছে, 3 নম্বরে বলছে হলো ডিটারমিনেশন অফ পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, PIR, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। তাহলে আমরা এটা PIR লিখবো। PIR ইকাল টু হচ্ছে আমাদের কি হবে, গিভেন ইন্টারেস্ট রেট ভাগ হচ্ছে ARTO। তাহলে গিভেন ইন্টারেস্ট রেট মানে ইন্টারেস্ট রেট আমাদের বইয়ের মধ্যে একটা দেওয়া থাকবে, এই যে দেখো ইন্টারেস্ট রেট হচ্ছে আমাদের দেওয়া আছে এখানে, ইন্টারেস্ট রেট 15%। আর ARTO ওর মান তো আমরা এই যে 1 নম্বরে বের করছিলাম 5, তাহলে আমাদের হবে 4%, 3%। তারপর আমাদের ডিটারমিনেশন অফ রিজার্ভ, রিজার্ভ বের করার জন্য এটা আমাদের সূত্র 100% মাইনাস আপ টুর মানটা আমাদের এই যে অঙ্কের ভিতরে দেওয়া থাকবে, দেখো অ্যাডভান্স আপ টু 75%। তাহলে আমাদের 75% আপ টু দিলে আমাদের এখানে রিজার্ভটা বের হবে। অর্থাৎ 1 2 3 4, এই চারটা আমরা খুব সহজেই করতে পারবো। আমাদের 5 নম্বরে একটু সময় ব্যয় হবে। এই 5 নম্বর 6 নম্বরটা একটু ভালো করে করতে হবে, তাহলে আমরা ফ্যাক্টরিংটা ভালো করে করতে পারবো। সবাই একটু 5 নম্বর মনোযোগ দিবে। এখানে ক্যালকুলেশন অফ নিট পিরিয়ডিক অ্যাডভান্স। তাহলে আমরা কিন্তু এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ওয়ার্কিং টু তে বের করছি। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ওয়ার্কিং টু তে আমরা 3,60,000 টাকা বের করছিলাম, ওইখান থেকে সরাসরি নিয়ে আসলাম এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 3,60,000 লেস রিজার্ভ। এই যে রিজার্ভ আমরা এখানে বের করছি 25%। তাহলে এই রিজার্ভ হচ্ছে 3,60,000-এর 25%। তাহলে আমাদের এটা বের হবে 90,000। তাহলে 90,000 আমরা উপর থেকে বিয়োগ করলাম, বিয়োগ করলে 2,70,000। এটার নাম হচ্ছে গস অ্যাডভান্স। এখান থেকে ফ্যাক্টরিং কমিশনটা আমরা বিয়োগ করব। তাহলে ফ্যাক্টরিং কমিশনটা আমাদের হচ্ছে 2% দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। তাহলে এই 2% ধরে এটা আমরা বাদ দিব, বাদ দেওয়ার পরে বের হবে নিট অ্যাডভান্স। এর থেকে আমরা পিরিয়ডিক ইন্টারেস্ট রেটটা বাদ দেব। আমাদের এইখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করতে হবে, সবাই একটু মনোযোগ দিও। একটা জিনিস আমাদের এখানে ভালোভাবে খেয়াল করতে হবে যে আমাদের এই যে এইটা কোনটা, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। এটা একটু ভালোভাবে খেয়াল করি সবাই। পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, এই যে এখানে আমি নোট করে দিছি, অবশ্য নিচে দেখো নোট করা আছে। ফ্যাক্টরিং এর অঙ্কর ক্ষেত্রে ইন্টারেস্ট ব্যতীত সকল পার্সেন্টেজ এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে ধরতে হবে। এই ইন্টারেস্ট ব্যতীত যত পার্সেন্টই আমরা প্রয়োগ করব ফ্যাক্টরিং এর অঙ্কের ক্ষেত্রে, সব পার্সেন্ট আমাদের এই যে এটার উপর ধরতে হবে, অর্থাৎ এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের উপর ধরতে হবে। দেখো আমরা ধরছি রিজার্ভ, কিন্তু এটার উপরেই ধরছি। তারপরে ফ্যাক্টরিং কমিশন এটার উপরেই ধরছি, কিন্তু ইন্টারেস্টটা ধরি নাই। ইন্টারেস্টটা ধরতে হবে কার উপরে, লিখে দিছে এই যে ইন্টারেস্টের পার্সেন্ট ধরতে হবে
নিট অ্যাডভান্সের উপরে। এই যে নিট অ্যাডভান্স আমরা এখানে বের করছি, এই টাকার উপরে আমাদের ইন্টারেস্টটা ধরতে হবে। ধরলে আমাদের যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের নিট পিরিয়ডিক কস্ট। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলটা লিখতে হবে, এখান থেকে রিজার্ভটা বাদ দিতে হবে, বাদ দিলে গ্রস অ্যাডভান্স, তাতে ফ্যাক্টরিং কমিশন বাদ দিতে হবে, নিট অ্যাডভান্স, এই নিট অ্যাডভান্সের উপরে আমাদের ইন্টারেস্ট ধরলে যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের নিট পিরিয়ডিক কস্ট। তারপরে এখানে আমাদের খরচ হচ্ছে, এই ছকে আমাদের দুইটা খরচ, একটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিং কমিশন, এটা একটা আমাদের খরচ, আর একটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট একটা খরচ। তাহলে এই ছকে হচ্ছে আমাদের দুইটা খরচ দেওয়া আছে। তাহলে আমরা পরের ছক যেটা করব 6 নম্বরে, ক্যালকুলেশন অফ নিট পিরিয়ডিক কস্ট, নিট পিরিয়ডিক কস্ট এনপিসি, এনপিসি যায় আমরা এই যে ফ্যাক্টরিং কমিশন, তাহলে এই ফ্যাক্টরিং কমিশনটা আমাদের যা আছে উপরে যা ছিল এই যে 7,200, এটা সরাসরি এখানে 7,200 লিখবো। অ্যাড ইন্টারেস্ট, ইন্টারেস্ট এই যে উপরে আমাদের যা বের করা ছিল 7,884, 7,884 লিখবো। লেখার পর এই দুইটা যোগ করব, যোগ করে আমাদের লিখবো হচ্ছে টোটাল পিরিয়ডিক কস্ট। তারপরে আমাদের লিখবো হলো মাইনাস সেভিং কস্ট। সেভিং কস্টের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকবে, একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, একটা হলো ব্যাড ডেট লস। তাহলে যেটা পার মান্থ বলা থাকবে এটা নিয়ে আমাদের প্রবলেম রয়েছে। তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট 1,000 টাকা পার মান্থ বলে দিছিল, যেগুলো পার মান্থ বলা থাকবে এগুলোর ক্ষেত্রে যেভাবে করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, তাহলে আমাদের পার মান্থ বলে দিছে 1,000। তাহলে এই 1,000কে আমরা 12 দিয়ে গুণন করব, 12 মাসে নিব, আর এ আর টিও দ্বারা ভাগ করব, এ আর টিও। তাহলে আমরা কিভাবে করছি, যে এই যে 1,000 গুণন হচ্ছে 12, আর এ আর টিও হচ্ছে আমাদের কত, 5, যেটা আমরা এই যে এখানে দেখাচ্ছি দেখো, 1,000 গুণন 12 ভাগ 5 মানে এ আর টিও দিয়ে এখানে বসাবো। তারপরে ব্যাড ডেট লস, ব্যাড ডেট লসটা সরাসরি পার্সেন্ট আছে, পার্সেন্ট ধরবো, ধরে এই দুইটা খরচ এখানে নিয়ে উপর থেকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলে আমাদের বের হবে এনপিসি। তাহলে এই 6টা ওয়ার্কিং করার পর আমাদের কাজ হচ্ছে যে এটা ডিটারমিনেশন অফ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইআইআর। তাহলে এই যে 6টা ওয়ার্কিং কেন করলাম, এই যে এটা বের করার জন্য, আর এর মানটা বের করার জন্য। একটা হলো এনপিসি ভাগ এনপিএ, এনপিসির মান হচ্ছে যে 10,144, এনপিএ হচ্ছে এটা, ভাগ করলে আর এর মান বের হবে, আর এন এর মান হচ্ছে এআরটিও, এআরটিও এর মান হচ্ছে 5। তাহলে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। তাহলে এইভাবে আমরা ফ্যাক্টরিং করব। তারপরে ফ্যাক্টরিং এর ভিডিওটা আপনাদের আপলোড করে দিবনি। তাহলে আপনারা এই পর্যন্ত দেখে হোমওয়ার্ক গুলো অবশ্যই চেষ্টা করবেন। 7টা ম্যাথ দেওয়া রয়েছে, বেশি না। এই চ্যাপ্টারে কিন্তু আমাদের অসংখ্য ম্যাথ দেওয়া রয়েছে, তার ভিতরে আমরা সি পার্টে জাস্ট 7টা ম্যাথ দিছি। এই 7টা ম্যাথ করা সবাই করার চেষ্টা করবেন, যেটা যেটা প্রবলেম হবে গ্রুপ থেকে হেল্প নেবেন। এখন আপনারা যদি এই চ্যাপ্টার শেষ করতে পারেন তাহলে নেক্সট ক্লাসে আমি আরেকটা চ্যাপ্টারে যেতে পারবো, আর যদি শেষ না করেন তাহলে নেক্সট ক্লাসে সমস্যাগুলো সলভ করে দিয়ে পরবর্তী চ্যাপ্টারে চলে যাব, যেগুলো সমস্যা এখন আপনাকে দেখে সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে। এই ক্লাসটা ভালোভাবে দেখে যেগুলো সমস্যা, সমস্যাগুলো একটু আইডেন্টিফাই করেন সবাই।